সেকেন্ড ইয়ারের সামনের দিন থেকে ক্লাস শুরু হবে, তো থার্ড ইয়ার ওরা বলছিল যে যেহেতু ফার্স্ট ইয়ারের পরেই যেহেতু সেকেন্ড ইয়ারের ক্লাস, সেকেন্ড ইয়ারের পরীক্ষা, সেহেতু তারা বলছিল সবাই যে সেকেন্ড ইয়ারটা সামনের দিন থেকে শুরু করি। এক মাস আমরা থার্ড ইয়ার পড়লাম, এখন আমরা সেকেন্ড ইয়ার পড়তে চাচ্ছি। আমি বললাম যে ওকে, তারপর থেকে আমরা এই সেকেন্ড ইয়ার পড়ছি, সামনের দিন থেকে শুরু করবো। পরীক্ষার গুঞ্জন ছিল যে কেটে গেছে, না কাটে নাই, ওই গুঞ্জনটা আসলে কেউ বোঝে নাই। তাই ফোর্থ ইয়ারে এবার যারা করোনার সময় যে রেজাল্ট বেরোলো, এই সময় যারা ফেল করেছে তাদের জন্য একটা বিশেষ পরীক্ষা। বিশেষ শব্দটার মিনিং যারা বোঝে নাই তারাই আসলে ওটা নিয়ে ফোর্থ ইয়ার করে মানে সব মাখিয়ে ফেলেছে। পরীক্ষা তো মনে হয় সবগুলো শেষ হচ্ছে প্রায় আপনার 18 তারিখ পর্যন্ত যাবে মনে হয় ডিসেম্বরে। আমাদের কি জানুয়ারি থেকে হবে নাকি ডিসেম্বরের শেষে? সেকেন্ড ইয়ারের এটা হতে পারে নভেম্বরের শেষে হয়তো রুটিন দিয়ে দিতে পারে, ডিসেম্বরের শেষের দিকে থেকে শুরু হয়ে যেতে পারে। আর এমনও হতে পারে যাতে নতুন বছরে গিয়ে নেই, এটাও হতে পারে। আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে হাউ ডু আই লাভ দি, এখান থেকে ইমেজারি, এই কবিতার ভেতরে যে ইমেজারি গুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। এই কবিতাটা ব্রিফ কোশ্চেন গুলো আমি বলে দিতে চাচ্ছিলাম, বাট ব্রিফ কোশ্চেন খুঁজেই পাচ্ছি না। তোমার এই বইয়ের কি পাতাটা নাই নাকি? একটু ওয়েট করো, সমস্যা নেই, এরপরে আর কোনো ক্লাস নেই। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ঘুম। তোমাদের সেই ঘুমটা একটু কেড়ে নিয়ে আমি একটু সময় নিয়ে শুরু করি। তোমরা যারা থার্ড ইয়ারে আছো তোমরা জানো যে আমরা থার্ড ইয়ারে, নিউ থার্ড ইয়ার, ওল্ড থার্ড ইয়ার না, ওল্ড থার্ড ইয়ার তো আছে, ওটাকে স্টপ করে রেখেছি ফার্স্ট ইয়ারের পরীক্ষার রুটিন দেওয়ার পর থেকে। ওইটা যখন যাদের পরীক্ষা চলবে তখন তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, তোমরা একটু দাগিয়ে নাও বা লিখে নাও, সেটা হলো এই হাউ ডু আই লাভ দি, এখান থেকে তোমার ব্রিফ কোশ্চেন গুলো। হাউ ডু আই লাভ দি থেকে হাউ ডু আই লাভ দির ব্রিফ কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ হাউ ডু আই লাভ দি, এর রাইটার কে, হুইচ লিটারারি এজ ডাজ ই.বি. ব্রাউনিং বিলং, কোন লিটারারি এজে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ছিলেন। ভিক্টোরিয়ান এজ। How many times does Elizabeth Barrett Browning use the phrase I love thee? I love thee এই ফ্রেজটা তিনি কতবার ইউজ করেছেন এই কবিতার ভেতরে? How do I love thee এটা কতবার তিনি ইউজ করেছেন? সাবিল খান কই আছো কি? নাই তো। বলে কখন ক্লাস শুরু হবে, ক্লাসের লিংক দিয়ে দেওয়ার পরে যে জয়েন না করে তাহলে তো হলো না। তাহলে আর কিভাবে বলবো যে কখন ক্লাস জয়েন হয়? টাইম বলে দেই, লিংক দিয়ে দেই, গ্রুপে চেক করে না। ওকে, এরপরে দেখো হোয়াট টাইপ অফ পোয়েম ইজ হাউ ডু আই লাভ দি। হাউ ডু আই লাভ দি এটা কোন ধরনের কবিতা? এটা হচ্ছে সনেট, আমরা সবাই জানি। আচ্ছা, হোয়াট ইজ পর্তুগিজ ফর রবার্ট ব্রাউনিং? রবার্ট ব্রাউনিং এর মানে হু ইজ পর্তুগিজ আর কি। রবার্ট ব্রাউনিং এর কাছে পর্তুগিজ কে? তার ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে
তার কাছে পর্তুগালের আর কি। এরপর বলা হচ্ছে যে এরপরে বলা হচ্ছে how does E.B. Browning convey the idea of the immortality of her love? সে তার লাভের যে ইমর্টালিটি সেটাকে তিনি কিভাবে প্রকাশ করছেন, বা হাউ হি ইমর্টালাইজ হাউ শি ইমর্টালাইজ হার লাভ, তিনি কিভাবে তার হার লাভটাকে ইমর্টালাইজ করছেন এই যে কবিতার মাধ্যমে। এখানে একটা ওয়ার্ড আছে আইডিয়াল গ্রেস, এই আইডিয়াল গ্রেস দিয়ে তিনি কি বোঝাচ্ছেন? এখানে আইডিয়াল গ্রেস মানে হচ্ছে ডিভাইন গ্রেস, স্বর্গীয় দয়া অনুগ্রহ, সেটাকে বলা হচ্ছে আইডিয়াল গ্রেস। হু ওয়াজ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস হাজবেন্ড? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর হাজবেন্ড হচ্ছে রবার্ট ব্রাউনিং। এখানে সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? সান অ্যান্ড ক্যান্ডেল লাইট দ্বারা ডে অ্যান্ড নাইট কে বোঝানো হয়েছে। ডেতে সান থাকে, রাতে ক্যান্ডেল লাইট থাকে। আমাদের মতো তো এখন যেমন বিদ্যুৎ আছে, তখন তো বিদ্যুৎ ছিল না, যদিও বিদ্যুৎ ওই ভিক্টোরিয়া যুগেই আবিষ্কৃত, কিন্তু তারপরে ওই যে এরকম লাইট টাইট হয়তো তখন ছিল না। ক্যান্ডেল লাইটের কথা এই জন্য বলা হচ্ছে। আচ্ছা, অর টু দ্য ওয়েস্ট উইন্ডে যদি 19 সালে ব্রড এসে থাকে, ব্রড এসেছিল, ব্রড যদি এসে থাকে, আমরা গতদিনে যেই প্রশ্নটা পড়েছি সেটা আমরা শর্টের জন্য পড়ব। যদি এসে থাকে তাহলে ওটা আমরা শর্টের জন্য পড়ব। আচ্ছা, সো এই কয়েকটাই আসলে প্রশ্ন, এই এখান থেকে ব্রিফ কোশ্চেন, আর বাকিগুলো কবিতা পড়লে তো তোমরা জানবেই। আমরা আজকে এইখান থেকে আমরা পড়ার চেষ্টা করব। এখানে একেবারে যদি এই প্রশ্নটাই না আসে থাকে, অন্য একটা হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে এই প্রশ্নটা কিন্তু স্টিল গুরুত্বপূর্ণ, আর এটা তোমাদের ব্রিফেও শর্টেও আসতে পারে। দেখো এখান থেকে আমরা ইমেজারিটা পড়ে আসি। কমেন্ট অন দা ইমেজারি ইউজড ইন হাউ ডু আই লাভ দি। হাউ ডু আই লাভ দির ভিতরে কোন ইমেজারি গুলো ইউজ করেছেন কবি, সেগুলো আমরা এবার জানবো। দেখো যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সনেট হাউ ডু আই লাভ দি ইজ রিমার্কেবল ফর ইটস সিনসিয়ার এক্সপ্রেশন অফ লাভ। বলা হচ্ছে এখানে খুব আন্তরিকতার সাথে সিনসিয়ারলি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার যে ভালোবাসার এক্সপ্রেশনের কথা উল্লেখ করেছেন, এর জন্যই মূলত এই কবিতাটিও একটা সনেট হিসাবে খুবই রিমার্কেবল একটা কবিতা। হিয়ার শি ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার্স her love for her husband with considerable degree of passionate intensity। এখানে এই আমাদের এই কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সে তার ভালোবাসাটা তার হাজবেন্ডের জন্য এটা ফ্র্যাঙ্কলি প্রকাশ করেছেন, এবং এখানে তিনি এক ধরনের কনসিডারেবল ডিগ্রি অফ প্যাশনেট ইন্টেন্সিটি থেকে তিনি এটা করেছেন, মানে খুব ইমোশন থেকে আর কি। In a desperate attempt to count her love, the poet uses a number of images। এই যে খুবই ডেসপারেট হয়ে যখন কবি তার ভালোবাসাটা কাউন্ট করছিলেন, ভালোবাসার কথা জানাচ্ছিলেন, তখন এটা জানাতে গিয়ে তিনি অনেকগুলি ইমেজ ইউজ করেছেন। The images are very conventional
very often conventional, yet they have been an effective tool to express the strong feelings of the poet for her husband. বলছে এই যে ইমেজগুলো যেগুলো ইউজ করেছেন এগুলো আহ, প্রায় মানে খুবই কনভেনশনাল, রীতিগত প্রথাগত আর কি ইমেজ, যেগুলো সবাই আর কি ব্যবহার করে থাকে এরকম একটা ইমেজ। তারপরেও কবির যে স্ট্রং ফিলিংস তার হাজবেন্ডের মধ্যে এটা প্রকাশ করতে গিয়ে এটা একটা ইফেক্টিভ টুল হিসেবে ইউজ হয়েছে খুব সুন্দরভাবে। এই ইমেজারি গুলোর কথা বলা হচ্ছে। এই প্রশ্নটা এইভাবে যদি না আসে, যদি ইন্টেন্সিটি অফ প্যাশন এক্সপ্রেসড এইভাবেও যদি আসে, তাও তোমরা পড়ে নিবা। আর আরেকটা জিনিস, আমরা যখন প্রশ্ন পড়ি ফার্স্ট ইয়ারে যে ভুলটা হয় যে আমরা সাপোজ এখানে ইমেজারি পড়ছি, ইমেজারিটাই দেখছি, আরো যে দুই তিনটা প্রশ্ন অর অর করে দেওয়া আছে এগুলো কিন্তু ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারের অনেক স্টুডেন্ট এগুলো ফলো করে না। ফলে দেখা যায় তুমি প্রশ্নের অ্যান্সারটা তুমি জানো, কিন্তু এই প্রশ্নের অ্যান্সার পড়েছো, বাট এইটা যে তুমি পড়োনি, যার জন্য তুমি এটা পরীক্ষা যদি এইভাবে আসে তখন তুমি লিখতে পারো না। তো এই একটা জিনিস মাথায় রাখবে, প্রশ্নগুলোর অর অর দিয়ে যতগুলোই আছে সবগুলো দেখার চেষ্টা করবে। তার বইয়ে দেখলাম এই প্রশ্নটা, এই যে প্রথমটা একভাবে দেওয়া, দ্বিতীয়টা আবার অন্য ভাবে দেওয়া, আর এখানটা সব বইতে একটা একভাবে দিয়ে আরেকটা আরেকভাবে দিয়ে বুঝলাম না আমি কথাটা। এই যে প্রথম প্রশ্নটা না, মানে এই যে ওইটা আর এখানে 3 এইটা নাম্বারটা মানে আলাদা আলাদা দেওয়া। ওইটা এবং এটা আলাদা করে দেওয়া, তাই বলছো তো? হ্যাঁ, ও, হয়তো একটু আলাদা করেছে, আলাদা করাই যায়, করাই যেত। আবার যেহেতু কবিতাগুলোর থিম একই থিম, যেহেতু ছোট কবিতা, সেহেতু একই প্রশ্ন লিখলেও সমস্যা হবে না, একই অ্যান্সার লিখলেও সমস্যা হবে না। তখন এই যে ইমেজেরির কথাটা আসবে না এত বেশি, তখন আসবে ওই যে ইন্টেন্সিটি অফ লাভ, ওই কথাটাই বেশি আসবে। দেখো, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ইজ মেড সো হাম্বল বাই লাভ দ্যাট শি অ্যাটেম্পটস টু ডেসক্রাইব ইটস নেচার। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তখন ভালোবাসা এবং এর নেচার সম্পর্কে যখন তিনি বর্ণনা করছেন, তিনি খুব হাম্বল থেকেছেন, খুব বিনয়ী থেকেছেন। The poem begins with a self attempt to describe, আচ্ছা, the poem begins with a self question, how do I love thee? এই কবিতাটা শুরু হচ্ছে একটা সেলফ রেটোরিক্যাল কোশ্চেনের মাধ্যমে, বলছে যে আমি তোমাকে কিভাবে ভালোবাসি, এরকম একটা কোশ্চেন দিয়ে, বা কিভাবে, বা এখানে কতখানি আর কি, কতখানি ভালোবাসি। It is clear that she is attempting to count or assess her love. এটা ক্লিয়ার যে তিনি তার ভালোবাসা তার হাজবেন্ডের প্রতি কতখানি, এটা তিনি কাউন্ট করতে চাচ্ছেন অথবা এটা মূল্যায়ন করতে চাচ্ছেন। The second person address is directed towards her husband. এখানে যে সেকেন্ড পারসন যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এটা ডিরেক্টলি তার হাজবেন্ড। Although she poses this dramatic question, she already knows the answer as she confesses. বলছে যদিও সে এই ড্রামাটিক কোশ্চেনটা এখানে উপস্থাপন করছেন, রেটরিক্যাল কোশ্চেনটা উপস্থাপন করছেন, তারপরেও তিনি এটার অ্যান্সার যে জানেন সেটা নিজেই এখানে কনফেস করছেন। এটা বলছেন যে আই লাভ ইউ টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেড অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ ওয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ড অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস। এখানে আর কি প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিচ্ছেন প্রথম সেন্টেন্সের পরের তিনটা সেন্টেন্সে আর কি। এখানে বলছেন যে শি লাভস, মানে এবার এই তিনটা সেন্টেন্সকেই কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। শি লাভস হিম ফ্রম দ্য কোর অফ হার হার্ট, সে তার হার্টের একেবারে কোর, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসেন, তার হাজবেন্ডকে। ইনফ্যাক্ট হার অ্যাটেম্পটস টু মেজার হার লাভ প্রুভস ফিউটাইল বিকজ হার লাভ নোজ নো বাউন্ড। এমনকি তার যে ভালোবাসার পরিমাণ সেটা তিনি প্রমাণ করতে যে যাচ্ছেন, মূলত এটা ফিউটাইল হয়ে যাচ্ছে, এটা মানে ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ তার ভালোবাসা নোজ নো বাউন্ড, তার ভালোবাসা সীমাহীন। হার এক্সপিরিয়েন্স অফ লাভ রিচেস সাচ এ হাইট দ্যাট শি ফিলস অ্যান এস্টাটিক জয়। তার ভালোবাসার এক্সপিরিয়েন্সটা এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে যে সেখানে তিনি
একটা মহাজাগতিক একটা মহা আনন্দ তিনি ফিল করছেন। Her feelings reaches its utmost boundary to the ends of being an ideal grace. এবং বলছে যে তার যে ফিলিংসটা সেটা একবার চূড়ান্ত একটা বাউন্ডারিতে গিয়ে পৌঁছাচ্ছে, মানে একেবারে গডের যে গ্রেস, সেই গ্রেস পর্যন্ত গড যাকে যতটুকু অ্যালাউ করছে, যতটুকু ভালোবাসা যায়, যার বেশি ভালোবাসা যায় না, মানে ততটুকু ভালোবাসা তিনি ভালোবাসছেন তার হাজবেন্ডকে। Her declaration of love is pregnant with intense passion and unlimited joy. তার যে ভালোবাসা, যে ডিক্লারেশন, এটা ফুল উইথ ইন্টেন্স প্যাশন, খুবই তীব্র একটা প্যাশন, ইমোশনের একবারে পরিপূর্ণ তার এই ভালোবাসাটা, এবং আনলিমিটেড জয়, সেখানে অনেক আনন্দও রয়েছে। হাজবেন্ডকে ভালোবেসে আনন্দও পাচ্ছে সে। ওকে, এরপরে দেখো Her love is however not of abstract kind. তার ভালোবাসাটা অ্যাবস্ট্রাক্ট ভালোবাসা না, যদিও আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট থিমগুলোই মূলত, মানে এখানে লাভটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থিম, তারপরেও এখানে বলছে তার ভালোবাসাটা অ্যাবস্ট্রাক্ট না। rather she expresses it in terms of everyday experience, এবং তিনি এটাকে মূলত প্রতিদিনের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের মতো করেই তিনি এটাকে এক্সপ্রেস করছেন, আমাদের সামনে প্রকাশ করছেন। She loves him and craves for him as one desires for the daily necessities. তিনি ভালোবাসেন তার হাজবেন্ডকে, এবং এই ভালোবাসাটাকে তিনি এমনভাবে মানে ভালোবাসতে চান, তিনি চাচ্ছেন যে এটা যেন এমন হয় যে তার ডেইলি নেসেসিটি বা আমাদের প্রতিদিনের যে জিনিসগুলো আমরা যেভাবে হচ্ছে আমাদের ছাড়া চলে না, তেমনি তার ভালোবাসাটাকেও তিনি এইভাবে এরকম একটা জিনিস হিসেবে উপস্থাপন করছেন যে তার ভালোবাসা ছাড়া তার চলে না, এরকম। She loves him to the level of everyday's most quiet need. এই যে বলছে সে প্রতিদিনের সবচেয়ে বেশি যে জিনিসগুলো আমাদের দরকার, বেসিক নিড, যেরকম ভাত, তারপরে পানি, বাতাস, ঠিক এগুলোর মতো ওই ভালোবাসাটাকেও তিনি ওই লেভেলেই তিনি তাকে ভালোবাসেন, তার হাজবেন্ডকে। তার হাজবেন্ডকে ভালো না বাসে তার চলেই না। In fact, her life would not go on normally without being in love with him. এমনকি তার হাজবেন্ডের ভালোবাসায় যদি তিনি না থাকেন, হাজবেন্ডকে ভালো যদি না বাসেন, তাহলে তার লাইফটা যেন ওই নর্মালি চলতোই না বা চলবেই না। Her love is candid and it is an essential ingredient of her life. তার লাভ হচ্ছে একটা ক্যান্ডিড এলিমেন্ট। ক্যান্ডিড মানে কি ভুলে গেলাম, যে দেখে আসি, তোমরা এভাবে দেখবা। অকপট মানে এর ভেতরে কোনো অকপটার মানে ইয়ে নেই, কোনো ছল চাতুরি নেই। তার ভালোবাসাটা হচ্ছে খাঁটি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট তার লাইফে। So she is so bold and self-confident that she compares her condition with that of the man who struggled to establish his own right with the single-minded devotion. এবং তিনি তার ভালোবাসার কথা, তার হাজবেন্ডকে যে তিনি ভালোবাসেন এটা বলতে গিয়ে তিনি খুবই সাহসিকতার পরিচয় দিচ্ছেন এবং খুবই সেলফ কনফিডেন্ট, এবং তিনি তার ভালোবাসাটাকে কম্পেয়ার করছেন হচ্ছে ওই সমস্ত মানুষদের স্ট্রাগলদের সাথে, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্ট্রাগল করে বা সংগ্রাম করে, উইথ এ সিঙ্গেল মাইন্ডেড ডিভোশন, মানে একটা জিনিসের উপরে ফোকাস করে। আমরা যেমন আমাদের যেমন 1971 সালে স্বাধীনতার যুদ্ধ, যে ফোকাস নিয়ে একটা স্বাধীনতা আমরা নিবই, এরকম ফোকাস নিয়ে যেরকম যুদ্ধ হয়েছিল, এরকম একটা সিঙ্গেল ফোকাস নিয়ে মানুষ যারা যুদ্ধ করে, ঠিক তাদের মতো সেলফ কনফিডেন্ট তার লাভের প্রতি, তার মানে সে তার নিজের লাভের প্রতি আর কি, এই ব্যাপারে সেলফ কনফিডেন্ট। এরপরে তিনি এখানে এই কথাটা বলছেন। এটা ঘুমায়ও না, এত চিল্লাপাল্লা করে। Her devotion to her husband is akin to her religious experience. তার যে হাজবেন্ডের প্রতি তার যে ডিভোশন, সেটা তার রিলিজিয়াস এক্সপেরিয়েন্সের সঙ্গে সম্পর্কিত। She loves him with her childhood faith. সে তার ছোটবেলার যে নিষ্পাপ
বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে তার হাজবেন্ডকে ভালোবাসেন, বিশ্বাস করেন। Again, her love amounts to the love of Christian saint towards God. আবার তার ভালোবাসাটা এমন ভালোবাসা, যেমন ক্রিশ্চিয়ান সেইন্টরা, সন্ন্যাসীরা যেভাবে বা ধর্মগুরুরা যেরকম গডকে ভালোবাসে, তার ভালোবাসাটাও এরকম একটা ভালোবাসা। She feels love at instinctual level and her whole being is dipped into it. তিনি সহজাত একটা লেভেল থেকে তার ভালোবাসাটাকে তিনি ফিল করেন, এবং আর হোল বিং, এবং তার সর্বস্ব অস্তিত্ব এর ভেতরেই যেন ডিপ রয়েছে, মানে নিহিত রয়েছে। অ্যাজ ইফ হার ভেরি এক্সিস্টেন্স ডিপেন্ডস অন দিস লাভ, যেন তার পুরোপুরি অস্তিত্বটাই এটার, এই লাভের উপরেই যেন ডিপেন্ড করছে, নির্ভর করছে। মোreover, it is not a matter of today and tomorrow. Her love will last forever, not only in this world but also in the world after. বলছে তারপরেও যে তার ভালোবাসাটা শুধুমাত্র আজকালের জন্য নয়, তার ভালোবাসাটা মানে চিরকালের জন্য, এমনকি এই পৃথিবীর জন্য নয়, বরং পরবর্তী পৃথিবীতেও এই ভালোবাসাটাকে তিনি বয়ে নিয়ে যেতে চান। She is convinced that it is not possible for her to meet and live with her husband if God wills so. তিনি কনভিন্সড যে তার হাজবেন্ডের সাথে তার এই ভালোবাসাটাকে ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব না, বা তার হাজবেন্ডের সাথে আবার মিট করা বা একসাথে থাকাও সম্ভব না, যদি গড না চান তাহলে, মানে পরবর্তী লাইফে। এটাও তিনি এখানে বলছেন। Above all, the above analysis of the poem reflects the passionate urgency of Elizabeth Barrett Browning to express the nature and scope of her love. আচ্ছা, এখানে এই অ্যানালাইসিসটা রিফ্লেক্ট করছে যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর যে প্যাশনেট একটা আর্জেন্সি বা প্রয়োজনীয়তা, খুবই প্রয়োজনীয়তা তার ভালোবাসার নেচার এবং স্কোপটা প্রকাশ করার ব্যাপারে, সেটা আর কি এখানে আমরা এটা বুঝতে পারছি। She confesses that she has sentimental attachment to her husband. সে স্বীকার করছে যে তার একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট রয়েছে তার হাজবেন্ডের সাথে। She is strongly influenced by feelings of love. সে খুবই গভীরভাবে প্রভাবিত এই ভালোবাসার ফিলিংস এর মাধ্যমে। and she unhesitatingly declares her love in a highly emotional and personal tone and in conventional poetic images. আচ্ছা, সে কোনো রকম হেজিটেশন ছাড়াই ডিক্লেয়ার করছে তার ভালোবাসার যে ইমোশনের যে মানে স্তর, সেইটার ব্যাপারে, এবং তিনি তার এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি তার পার্সোনাল টোনে তিনি এটা প্রকাশ করছেন, এবং কনভেনশনাল পোয়েটিক ইমেজগুলো তিনি ইউজ করছেন। এখানে পোয়েটিক ইমেজ বলতে এই যে মোস্ট কোয়াইট নিড, এটা হচ্ছে পোয়েটিক ইমেজ। ওই যে বলছে না কনভেনশনাল ইমেজ, মোস্ট কোয়াইট নিড, এখানে কিন্তু এটা শোনার পর আমাদের কোনো ছবি মুখের উপর ভেসে উঠছে না, তারপরে এটা ভেসে উঠছে যে আমাদের বেসিক নিড, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, পানি, শ্বাস প্রশ্বাস, এইগুলোর আমাদের ছবি ভেসে উঠছে। তারপরে যেমন আইডিয়াল গ্রেস, এটা একটা ইমেজ, গডের অনুকম্পা বা গডের দয়া, তো এটাও হচ্ছে একটা ইমেজ। তো এই ইমেজটাও হচ্ছে আমাদের মানে গডের যে দয়া, গড আমাকে দয়া করছে, এটা আমাদের ভেসে উঠছে। এবার চাইল্ডহুড ফেথ, এটাও বিশ্বাস, এটা হচ্ছে ইমেজ, কিন্তু এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ইমেজ, মানে এমনিতে সাধারণ রোমান্টিক ইমেজের মতো না, যে ইমেজগুলো ফুল, পাখি, গাছ, লতা পাতা, সেগুলো না। তারপরে এখানে আবার আরো কিছু ইমেজ রয়েছে, যেমন যে ক্যান্ডেল লাইট, সান, এগুলো তোমরা ইউজ করতে পারো, এগুলো এখানে ইউজ করা নাই। এগুলো তোমরা ইউজ করতে পারো, এইভাবে এখানে ইউজ করা আছে। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এটার ব্যাপারে করতে পারো, নইলে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। স্যার এটার ব্যাপারে কোনো কোশ্চেন নাই, কিন্তু আমার একটা কোশ্চেন ছিল, বলবো? বলো। স্যার হচ্ছে যে ওই যে রাইম স্কিল যেটা রিডিং স্কিলে আসে, ওটা স্যার লেখার সময় আমরা লাইনটা মানে শুধু ডট ডট দিয়ে যাব, মানে প্রথম ওয়ার্ডটা তুলবো আর লাস্টেরটা তুলে মানে মাঝখানে ডট ডট দিয়ে তারপর হচ্ছে রাইম স্কিলে এটা সমান সমান ভাবে দিয়ে দেবো, এইভাবে লিখবো? হ্যাঁ, এইভাবেও লিখতে পারো।
এভাবে লিখতে পুরো পারো, লাইনটা তুলতে হবে। এভাবেই লিখতে পারো। তবে একটা জিনিস এখানে যদি 10 মার্কের ক্ষেত্রে আসে, তখন তুমি চেষ্টা করবে পুরো লাইনটা তুলে দেওয়ার, যদি 10 মার্কের আসে। আচ্ছা স্যার হচ্ছে যে ফিগার অফ স্পিচ যেগুলা ওগুলা স্যার লেখার সময় মানে ফার্স্টে মনে করো স্যার একটা লাইন আমরা মানে বুঝতে পারলাম যে এখানে হচ্ছে সিমিলি আছে, তাহলে কি ফার্স্টে আগে লিখবো যে সিমিলি লিখে ওটা নিচে আন্ডারলাইন করবো, তারপর হচ্ছে লিখবো যে সিমিলি কাকে বলে, তারপর ওই লাইনটা দিয়ে তারপর হচ্ছে যে দিব যে কেন এই লাইনটা সিমিলি হলো। হ্যাঁ, এটা এভাবেও দিতে পারো। আবার এরকমও বলতে পারো যে এভাবেই করবা আর কি, প্রথমে লাইনটা তুলে দিয়ে যে এই লাইনের ভেতর সিমিলি আছে, এবার সিমিলি হচ্ছে এই, এবং এখানে সিমিলি দিয়ে তিনি এটা বুঝিয়েছেন, এরকম ভাবে উল্লেখ করতে পারো। না স্যার না, ওইটা বললাম বললাম যে আগে কি সিমিলি কথাটা লিখে আন্ডারলাইন করলাম তারপরে হচ্ছে যে দিব মানে যে এটার মধ্যে সিমিলি আছে যে ওই লাইনটার মধ্যে মানে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, দিতে পারো, সমস্যা নেই। আগে সিমিলিটা দিবা, তারপরে লাইনটা দিবা, যে যাতে করে বোঝানোর জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, দিতে পারো। যে এই কবিতার ভেতরে সিমিলি আছে, সিমিলি এই যে এই লাইনের এইখানে আছে, এইখানে এই সিমিলি দিয়ে তিনি এটা বোঝাতে চেয়েছেন, এভাবে তুমি উল্লেখ করতে পারো। আচ্ছা স্যার, আর সিমিলি কাকে বলে ওইটাও কিন্তু দিব যে অবশ্যই, এটাকে অবশ্যই সিমিলি ফিগারস বলে। অফ স্পিচ লিখতে গেলে ওই সংজ্ঞাগুলো দিতেই হবে। লিটারেচারে যে কোনো টার্ম যখন লিখতে যাবা, তখনই ওটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এরকম? শারমিন রশিদ, কিছু বলবা? স্যার গুড মোরর ফিগার অফ স্পিচ গুলা মানে ভুলে গেছি, পাচ্ছি না এটা। বইতে পাবে। গুড মোরো ফিগারস অফ স্পিচ হচ্ছে, ওখানে আছে মেটাফোর। শুধু কনসিট একটা দেখলাম শুধু ওখানে আর মেটাফোর আছে, তারপরে কনসিট আছে, ওখানে তোমার ইমেজ আছে, ওখানে আছে অ্যালিউশন। সেভেন স্লিপার জেনের সাথে তুলনা করছে, সেভেন স্লিপার জেন বাইবেল থেকে অ্যালিউশন করছে না। তারপরে হেমিস্ফিয়ারের ইমেজ আছে, আরো কি কি যেন আছে আর কি। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে এই যে এত বড় বড় কোশ্চেন আমরা করতেছি স্যার মানে ওয়ান কাইন্ড অফ মুখস্থ করছি অনেকগুলা, তো হ্যাঁ। কিন্তু স্যার লেখার সময় কি হয় যে লিখছি ঠিক আছে কিন্তু এরা যেভাবে লিখে মানে অনেক মনে হয় কি সহজ হয়ে গেছে, আর মনে হয় যে এক কথাই মনে হয় যে একটু ঘুরাই ঘুরাই মানে সহজ হয়ে যায় অনেক, মনে হয় যে নাম্বার দিবে না। না না, নাম্বার দিবে না কেন? তোমাদের মানে এইটার মতো হয় না হুবহু মানে মুখস্থ করে লিখলেও দেখা যাচ্ছে স্কিপ হয়ে যায় অনেক। হ্যাঁ, এটা সব টিচাররাই জানে, সবাই বুঝে যে এরকমটা হবে। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, তোমাদের এরকম হবে। তোমরা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠলে তখন এইগুলো তোমাদের অ্যানালিটিক্যাল যখন পাওয়ার হবে, তখন তোমরা অনেক কিছু করতে পারবা। আর এখন ভুলে যাবা। তারপরে মানে প্রশ্নগুলোরও সামারি তোমাদের মনে থাকতে হবে, এবং সেটা লিখতে গিয়ে অনেক সময় নিজের ভাষা ঢুকে যাবে। আর সবাই তো চাচ্ছে এটাই, যে একেবারে বইয়ের ভাষায় সে না লিখুক, একটু নিজের ভাষা আসুক, সে নিজে কি বুঝলো এটা পড়ে সেটা লিখুক। বইতে তো ওই আমরা কি বুঝলাম এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য হচ্ছে গাইড বা বই, যে এই জায়গাতে এই আছে, তোমাকে কিন্তু এটা বুঝতে হবে। তো এটা যদি তুমি নিজের ভাষায় লিখো, একটু স্কিপ হলো, একটু অ্যাড হলো, এইভাবে করলেই মনে করো ওইটাই হচ্ছে ভালো প্রশ্ন। একেবারে হুবহু যারা লিখবা তারা ভালো মার্কস পাওয়া, খারাপ মার্কস পাওয়া তা বলছি না, কিন্তু ওই একটু এদিক ওদিক যাদের হচ্ছে, তার মানে কি থার্ড ইয়ারে উঠলে তোমরা ফ্রি হ্যান্ড লিখতে পারবা। এটা ওই হয় যেটা ওই ফ্রি হ্যান্ড লিখতে পারার একটা পূর্ব লক্ষণ। যে বা যারা ধরো এই ফার্স্ট ইয়ারে দেখবা যে একেবারে নোট মুখস্থ করতেছে, এ টু জেড দাড়ি কমা সেমিকোলন, সে হুবহু ওইভাবে লিখে দিয়ে আসতে পারতেছে, তার মানে তার এটা একটা ভালো লক্ষণ না। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে তারা পিছিয়ে থাকবে। ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই জরুরি, যেটা তোমরা থার্ড ইয়ারে গেলেই শুরু করতে হবে বা পারতে হবে। আর একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আবার তুমি নিজের মতো করে একটু লিখতেছো, এগুলোর লক্ষণই হচ্ছে যে তুমি থার্ড ইয়ার বলতে, এগুলোর লক্ষণ হচ্ছে যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমার ভেতরে চলে আসতে চাচ্ছে আর কি। তো এই চলে আসাটাই দরকার। তো এটাতে যদি একটু ভুলও হয়ে যায়, একটু
সেন্টেন্সগুলি যদি সহজ হয়ে যায় তারপরেও কোনো টেনশন করিও না, এগুলো শুধু লিখে দিয়ে আসতে হবে, ছেড়ে আসা যাবে না, একটা প্রশ্ন ছেড়ে আসবো না, সেটা 1 মার্কের হোক আর যত মার্কেরই হোক না কেন, একটাও ছেড়ে আসবো না, 100-র মধ্যে 100 অ্যান্সার করবো, টাইমগুলো ভাগ করে নেব, তাহলেই দেখবা যে আমরা পারছি, ভালো মার্কস আসবে। প্রতিটা স্টোরির সামারি জানার চেষ্টা করবা, প্রতিটা এই পোয়েমের সামারি জানার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। তোমরা একটু ভাগ করে নাও, পড়ার যদি কম সময় পাও তাহলে সকালে একটা সামারি পড়ো, দুপুরে একটা সামারি পড়ো, রাতে একটা সামারি পড়ো, বিকেলে একটা পড়ো, রাতে একটা পড়ো, এই কয়টা দিন, তাহলে দিনে 4টা করে হলে তো তোমার 5 দিনে 20টা কবিতার সামারি শেষ। নিজেই নিজের সাথে গল্প করো এরকম ভাবে যে আচ্ছা গুড মোড়োতে কি আছে, 2টা লাভার আছে, একজন চুপচাপ কোনো কথা বলছে না, একজন কথা বলছে স্পিকার, সে বলছে শুরুতে যে আমি তো অবাক, আমরা কেমন ছিলাম, আমরা এতটাই নিষ্পাপ ছিলাম যে নিজেদের ভালোবাসা সম্পর্কেও আমরা বুঝতাম না। হ্যাঁ, আমরা কেমন ছিলাম, আমরা ছিলাম ছোট বাচ্চাদের যারা মাতৃদুগ্ধ পান করে তাদের মতো নয়, নিষ্পাপ ছিলাম, অবুঝ। আমরা ওই 7 স্লিপার ট্রেনে যারা ঘুমিয়েছিল তাদের মতো যেন অবুঝ ছিলাম, আমরা কিছু বুঝতাম না, এখন আমরা বুঝে গেছি আমরা মানে সত্যিকারের ভালোবাসার মধ্যে আছি। এই যে এইভাবে আর কি নিজে নিজের সাথে গল্প করো, সনেট 18 এসব ইয়েতে গল্প করো, তুমি নিজেই স্পিকার সাজো, নিজের সাথে গল্প করো যে ও আমি তোমাকে সূর্যের দিনের সাথে তুলনা করব কি, করব না, কারণ সূর্যের দিনের এই খারাপ দিন আছে, আর তুমি এগুলোর চেয়ে আরো বেশি ভালো, তো তোমাকে আমি খারাপ দিনগুলোর সাথে তুলনা করব না, আর তোমাকে আমি আমার এই লাইনগুলোর মাধ্যমে ইমমর্টাল করে গেলাম, এই মানুষ যতদিন এই লাইনগুলো পড়বে ততদিন তুমি বেঁচে থাকবা। এই যে এইভাবে যখন স্টোরির মতো করে তুমি যখন বলতে পারবা তখন দেখবা যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং অটোমেটিক চলে আসছে, তুমি মুখস্থ করতেছো কিন্তু মুখস্থ হচ্ছে না, এবং মুখস্থ যেদিন হবে না সেদিনই বুঝবা যে তুমি সফল কাম, মানে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং আসতেছে। যার ফ্রি হ্যান্ড রাইটিং এ হয়ে যাবে তার 3rd ইয়ার 4th ইয়ার মাস্টার্স 3 বছর ইজি হবে, আর যার হুবহু মুখস্থ থাকবে 1st ইয়ার 2nd ইয়ারে বুঝবা তার জন্য অশনি সংকেত, মানে তার ফ্রি হ্যান্ড রাইটিং আসতেছে না। স্যার ভালো না খারাপ জানি না, তবে হচ্ছে যে মানে আসে না, মানে হুবহু বইয়ের মতো কোনো সময় হয় না, আমার কিছু কিছু লাইন মনে হয় যে এগুলো একটু বেশি মানে কঠিন কঠিন লাগে, তো এটা আমি হ্যাঁ ওটা, সহজে লেখার চেষ্টা হ্যাঁ করি হ্যাঁ আর কি। এটাই করতে হবে, ওটাই মানে উচিত। ওরা অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে, হুম হুম। মানে সিম্পল ওয়ার্ডেরই সিনোনিমটা মানে অনেক। আচ্ছা, তোমাদের আরো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা করতে পারো, তবে একটা জিনিস, সেটা তোমাদের জন্য একটা টিপ, সেটা হলো পরীক্ষার হলে ভয় করা যাবে না, বা পড়া দেখেও ভয় করা যাবে না। ব্যাপারটা এরকম যে সকালবেলা উঠে তুমি যদি চিন্তা করো যে সারাদিনে আমাকে এতগুলো কাজ করতে হবে, তাহলে কিন্তু তোমার ওই কাজগুলো এগোবে না, বা তোমার ওই কাজগুলো আর করতে মন চাইবে না। তোমাকে যেটা করতে হবে যে সকালে উঠলা, উঠে ওয়াশরুমে গেলা, ব্রাশ করলা, খাওয়া দাওয়া করলা, পোশাক পরলা, কলেজে গেলা, এরকম ওয়ান বাই ওয়ান এটা হতে থাকবে। শুরুতেই উঠে যদি সকালবেলা এতগুলো কাজের দিকে চিন্তা করো তখন কিন্তু এটা কঠিন হয়ে যায়, বা ফোকাসটা নষ্ট হয়ে যায়। ঠিক এরকমই পড়াশোনার ক্ষেত্রে পড়তে গেলেও সিলেবাস বড়, এটার থেকে ওটা, ওটার থেকে ওটা, এরকম কখনো চিন্তা করে সময় বা নিজের ভেতরে একটা কি টেনশন, তারপরে অরিড হওয়া, এগুলো কিছু হওয়া যাবে না। তোমার যেগুলো বাদ আছে সেগুলো তুমি ধীরে ধীরে একটা করে একটা পড়তে থাকো। আর তোমার মনে হতে পারে যে আমি প্রোজ পড়তেছি, হায় হায় আমার তো রিডিং স্কিল বাদ আছে, রিডিং স্কিল পড়তে যাচ্ছে আবার মনে হচ্ছে হায় হায় পোয়েট্রি তো বাদ আছে। সেইটা না, রিডিং স্কিল পড়তেছো, রিডিং স্কিলই পড়ো, এটা শেষ করে দিয়ে এবার প্রোজে যাও। মানে খুব বেশি দৌড়াদৌড়িও করা যাবে না, আবার ওই যে টেনশনটা, এই টেনশনটা ভিতরে আনা যাবে না। একটা জিনিস মাথায় রেখো যে তুমি আবার ইংলিশকে তো ভয় ভয় তো পাওয়াই যাবে না, ভয় করেও আর লাভ নেই। একটা জিনিস মাথায় রেখো, যেদিন তুমি ভর্তি হয়েছো সেদিনই তুমি সাহসী বলেই ইংলিশে ভর্তি হয়েছো। তোমাদের মতো অনেক অনেক ছেলেপেলে আছে যারা ওই যে ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ে, কতজন ফিজিক্স কেমিস্ট্রিতে ভালোবেসে পড়ে, ভালোবেসে পড়ে না। অনেকে আছে যে তোমার মন চায় তার ইংলিশে পড়তে, কিন্তু অপারগ, সে ভয় পায় শুরুতে। তো তোমরা যারা ভর্তি হয়ে গেছো তারা তো শুরুতেই একটা
মানে সাহসের পরিচয় দিয়েছো। তো এখানে সিলেবাস দেখে কখনোই ভয় পাবে না। ওয়ার্ড মিনিং মুখস্থ করো, এটা কোনো ইস্যুই না। আমার গ্রামার ভুল হয়, ওকে গ্রামার ভুল হয়, আমার সামনে থেকে আর হবে না। কিভাবে হবে না? আমি গ্রামার আজকে যে ভুলটা করছি এই ভুলটা আমি আর কখনোই করবো না, এটা মাথায় একবারে গেঁথে নেবে। জিদ, এটাকে জিদ করতে হবে, পজিটিভ জিদ। যে আজকে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইয়েজ আমার ভোট দিতে পারতেছি না, হচ্ছে না, আমি ইদার অর, তারপরে নাইদার নর, তারপরে হোয়াইল, তারপরে ইট ইজ হাই টাইম, এইগুলো বা ইফ এর যে সূত্রগুলি এগুলো আমার মুখস্থ নাই, আমার মনে থাকে না। মনে থাকে নাই থাকবে, তুমি একদিন দুদিন প্র্যাকটিস করো, হয়তো ওইরকম ভাবে বেশি সময় দেওয়া হয়নি তাই হচ্ছে আমার মনে নাই। তারপরে যেই স্টোরিটা তোমার মাথায় ঢুকছে না সেটা তুমি একটু বেশি সময় দাও, দেখবা এগুলো সব বুঝে ফেলবা। সামারি বা অন্য যে কোনো বিষয় নিয়ে টেনশন করা যাবে না। আর পড়াশোনার ক্ষেত্রে ইংলিশ নিয়ে টেনশন করলেই তুমি পিছিয়ে পড়বা। টেনশন না করে ওইটাকে পজিটিভলি চিন্তা করো এবং ওইভাবে, মানে ব্যাপারটা এরকম, আমরা সামনে কখনো পানির মধ্যে, বিলের মধ্যে যারা হেঁটে দেখেছো তারা জানো যে বিলের পানির ভেতরে হাঁটা যায় না, কারণ পায়ের নিচে অসংখ্য জঙ্গল তোমার পাটাকে যেন পেঁচিয়ে ধরবে। কিন্তু যেটা করতে হয়, পানির মধ্যে হাঁটতে গেলে, হয়তো এক মাজা পানির মধ্যে দিয়ে হাঁটতেছো, তখন ওই জঙ্গল কাটতে হয় আর সামনে এগোতে হয়, জঙ্গল কাটতে হয় সামনে এগোতে হয়। ঠিক ব্যাপারটা এখানে পড়াশোনার ক্ষেত্রেও এরকম। তুমি সামনে এগোবে, সমস্যা আসবে, সমস্যা দূরে সরিয়ে দেবে, সমাধান করে ফেলবে। ফাঁকা হবে, আবার একটু সামনে আগাবে, আবার সমস্যা আসবে, সমস্যার সমাধান করবে বা একটু দূরে সরিয়ে দেবে, আবার সামনে যাবে। এরকম করে করে আগাতে হবে এবং একটা সময় গিয়ে দেখবা যে আমি তো সিলেবাস কমপ্লিট করে ফেলেছি, আমার তো গোল যেটা, মিশন যেটা, সে মিশন তো কমপ্লিট হয়ে গেল, এরকম। এবং এই ছোট ছোট মিশন গুলো কমপ্লিট হতে হতে আমরা ভিশনে পৌঁছে যাব। তো এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দিও, খারাপ রেজাল্ট হবে না। আর এবারের পরীক্ষা ইজি হবে অন্যান্য বারের চেয়ে, যেহেতু সবাই করোনা স্ট্রাইকেন। আর একটা জিনিস, টিচাররাও খাতা দেখবে খুবই পোলাইটলি, খুবই ভালোভাবে, কিছু মার্কস বেশিই দিবে। শুধুমাত্র তারাই ঠকবে যারা 100% মার্কস মানে অ্যান্সার করে আসবে না। কারণ কি, হায় হায় আমার তো কমন পড়েনি, আচ্ছা ঠিক আছে লিখবো না। কমন পড়েনি, ওই কবিতা থেকে যা পড়ছো তাই লিখে দিয়ে আসো, দেখবা ওখানেই মার্কস পেয়ে গেছো। কারণ কি, এবার করোনার মধ্যে খালি টিচাররা খুঁজবে খাতায় মার্কস আছে কিনা, সরি খাতায় লিখা আছে কিনা। লিখা থাকলেই মার্কস, এটা যারা লিখবে না তারা একটু ঠকে যাবে। এগুলো নিয়ে অবশ্য আমি তোমাদের 10 তারিখের পরে আমাদের পাবলিক গ্রুপগুলোতে আমি লাইভ করতে থাকবো, বিভিন্ন প্রশ্নের অ্যান্সার বা এই জাতীয় কথাগুলো আমি বলতে থাকবো লাইভ গ্রুপে। হ্যাঁ স্যার, এগুলো খুবই দরকার। কারণ আমরা ফার্স্ট টাইম অনার্সের পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, থাকা স্বাভাবিক। নার্ভাস, তারপরে এরকমটা হবে যে প্রশ্ন কমন পড়েনি আমি লিখবো না, লিখা না, ওই ওই কবিতা থেকে তো স্যার অন্য একটা প্রশ্ন পড়েছো সেটা লিখে দিয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার আমি কি অ্যানসারিং এর ক্ষেত্রে পার্ট সি আগে লিখবো? ওইটা আপনি যদি একটু সাজেস্ট করতেন যে কোন পার্টটা আগে লিখলে বেটার হবে। আচ্ছা, এটার অ্যান্সার আমরা ওই যে লিটারেচার থেকে তো আমরা একটু উদাহরণ বেশি দিই। একটা প্লেট ভর্তি খাবার তোমার প্লেটে আছে, ধরো অনেকগুলো খাবার আছে, অনেকগুলো তরকারি রাখা আছে। এখন কোন তরকারি তুমি আগে খাওয়া, খাও? যেটা বিস্বাদ সেটা আগে খাওয়া নাকি যেটা স্বাদের সেটা আগে খাওয়া? যদি আবার পাশে কেউ এসে চেয়ে নিয়ে নেয়। তো ব্যাপারটা এরকম, যে প্রশ্নের ভিতরে যেটা তোমার কাছে সহজ হবে, হয়তো তোমার মনে হচ্ছে যে পার্ট এটা দিতে গেলে তো 10-20 মিনিটের টাইম লাগবে, 15 মিনিট টাইম লাগবে, পার্ট এটা দিয়ে ফেলি, এটা ঝামেলা চুকে যাক। ঠিক এরকমই তোমরা পার্ট এটা আগে দিয়ে ঝামেলা শেষ করে ফেলবে। এবার যদি তোমার মনে হয় যে আচ্ছা আমি পার্ট বিটা দিয়েও ঝামেলা চুকিয়ে ফেলি, তাহলে পার্ট বিটা দিয়ে দিবা। অথবা এরকমটা অনেকেরই হতে পারে যে আচ্ছা আমি ওই পার্ট সিটা আগে লিখবো, পরে পার্ট বি লিখবো, যাতে পার্ট সি এর আমার 10 মার্কের কোশ্চেনগুলো আমার আগে ভালোভাবে লিখতে পারি। তবে আমার রেকমেন্ডেশন আছে সবসময় পার্ট এ দিয়ে শুরু করে, পার্ট এ দিয়ে শেষ করে ফেলে দিয়ে এরপরে তুমি পার্ট বি লিখবা না সি লিখবা, এটা কারণ পার্ট এ এর প্রশ্নগুলো ইজি, কমন পড়বে, অনেক কিছু তোমরা লিখতে পারবে। তো এগুলো আগে শেষ করে ফেলবা, 10টাতে 10 মার্ক, মিনিমাম যেন 8 বা 9 মার্ক আসে, এর নিচে যা গেলে মুশকিল আছে। এটার জন্য কবিতাগুলো একটু বেশি বেশি পড়বা, তাহলেই হবে। এখানে তুমি ব্রিফ, তুমি
পার্ট বি এরটা পাবে। আর এই যে এখানে কৃষ্ণা মণ্ডল তৈরি করেছে, এটা পার্ট বি এরটা পাবে। আর পার্ট সি এরটা এখানেও তুমি দেখে পড়তে পারো, আবার এই যে আমি এখানে দিয়েছি এটাও দেখেও তুমি পড়তে পারো। এই পার্ট বি এর কোশ্চেন গুলোই আমি এখান থেকেই নিয়ে এখানে দিয়েছি। এগুলো 2020 মানে কি, যে গত বছর তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সে অনুযায়ী তো সাজেশন তৈরি করা, কিন্তু গত বছর হয়নি, যার জন্য এই বছর। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আর এই প্রশ্নগুলো যেগুলো আমরা আলোচনা করছি এগুলো একটু তোমাদের মতো করে পড়াশোনা করিও। আমি জানি পরীক্ষা দেওয়ার কথা বললেই আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর কালকে কিন্তু রিডিং স্কিলের পরীক্ষা, এই প্রশ্নটা আমি কালকে সকালে পাবলিশ করে দেবো, তোমরা ওইভাবে আর কি মাথায় রেখো এবং ওইভাবে পরীক্ষাটা দিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, আবার কালকে কথা হবে।